বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত ট্রেন্ড চলছে। বিশেষ করে এনসিপি জামাত জোটের সমীকরণে আমরা এমন কিছু প্রার্থী দেখছি যাদের দেখে মনে হচ্ছে নির্বাচনী মাঠকে তারা হয়তো কোনো পিকনিক স্পট বা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ভাবছেন। এমপি হওয়া বা সংসদ সদস্য নির্বাচিত হওয়া কি এতই সোজা? চাইলাম, নমিনেশন পেপার কিনলাম আর এমপি হয়ে গেলাম। আজকের এপিসোডে এনসিপির আমরা তিনজন নারী প্রার্থীকে নিয়ে কথা বলবো। দিলশানা পারুল, ডাক্তার মাহমুদা মিতু এবং ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। এরা প্রত্যেকেই শিক্ষিত, স্মার্ট এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। কিন্তু ভোটের মাঠের বাস্তবতা কি? একজন অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে জুড়ে বসেছেন, একজন ঢাকায় চাকরি করে গ্রামের এমপি হতে চান, আর আরেকজনকে এলাকার কাকপক্ষীও চেনে না। অথচ এই তিনজনকে জায়গা দিতে গিয়ে জামাত তাদের দীর্ঘদিনের পরীক্ষিত ও শক্তিশালী দুর্গগুলো স্যাক্রিফাইস করছে। প্রশ্ন হলো, এই স্যাক্রিফাইস কি কাজে আসবে, নাকি দিন শেষে এই তিনটি আসন প্লেটে সাজিয়ে বিএনপি জোটকে উপহার দেওয়া হবে? চলুন এই মেগা বিশ্লেষণে মাঠের আসল চিত্রটা দেখে নেই। জামায়াতে ইসলামীর সাথে এনসিপির জোট হয়েছে মূলত জুলাই স্পিরিট বা তারুণ্যের ভোটকে কাজে লাগানোর জন্য। এটা কৌশলগতভাবে ভালো, কিন্তু সমস্যা হলো যখন আপনি স্পিরিটের দোহাই দিয়ে এমন সব প্রার্থীকে মাঠে নামান যাদের পায়ের নিচে মাটি নেই। এই তিন নারী প্রার্থীকে যে আসনগুলোতে দেওয়া হচ্ছে, যেমন সাভারের ঢাকা 19, ঝালকাঠির 1 এবং ধামরাইয়ের ঢাকা 20, এগুলো রাজনৈতিকভাবে অত্যন্ত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ আসন। এখানে জিততে হলে মাটি কামড়ে পড়ে থাকা নেতা লাগে। ফেসবুকে ভাইরাল হওয়া আর ব্যালট বাক্সে ভোট টানা এক জিনিস নয়। জামাত হয়তো ভাবছে তাদের ক্যাডাররা ভোট দিলেই এরা জিতে যাবে, কিন্তু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে দেখা গেছে প্রার্থীর নিজস্ব ফেস ভ্যালু বা পরিচিতি না থাকলে শুধু মার্কার জুড়ে বৈতরণী পার হওয়া কঠিন, বিশেষ করে যখন প্রতিপক্ষ বিএনপির মতো বড় দল। আসুন প্রথমে কথা বলি দিলশানা পারুলকে নিয়ে। সাবেক শাহবাগ নেত্রী একসময় জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন করতেন, তবে স্বীকার করতেই হবে গত 2 বছরে তাকে চেতনা ব্যবসায়ী মনে হয়নি। তিনি লীগ বিরোধী অবস্থানে ছিলেন, যা পজিটিভ, কিন্তু তার নির্বাচনী আচরণের দিকে তাকান। এই ভদ্রমহিলা বিগত কয়েক বছর ছিলেন অস্ট্রেলিয়ায়। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশে ফিরলেন। প্রথমে আওয়াজ দিলেন তিনি সিরাজগঞ্জ থেকে নির্বাচন করবেন। সবাই ভাবলো হয়তো ওখানে তার বাপদাদার ভিটা বা কিছু পরিচিতি আছে। হঠাৎ দেখা গেল তার মনোনয়ন বৈধ হয়েছে ঢাকা 19 তথা সাভার এলাকায়। ঢাকা 19 বা সাভার হলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। এখানে লাখ লাখ শ্রমিক, স্থানীয় এবং বহিরাগত ভোটারের বিশাল সমাহার। এই আসনে নির্বাচন করতে হলে একজন প্রার্থীকে অন্তত 2 থেকে 3 বছর আগে থেকে মাঠে থাকতে হয়। কিন্তু দিলশানা পারুল মনোনয়ন বৈধ হওয়ার আগ পর্যন্ত এই এলাকায় নাকি পাও ফেলেননি। যিনি এলাকা চেনেন না, অলিগলি চেনেন না, নেতাকর্মীদের চেনেন না, তিনি নির্বাচন করবেন? এমপি নির্বাচন কি ছেলে খেলা? সিরাজগঞ্জ থেকে বাউন্স করে হঠাৎ করে সাভার। তার নিজস্ব 100 ভোট আছে কিনা তা নিয়ে খোদ এনসিপির কর্মীরাই সন্দিহান। জামাত যদি সমঝোতার অংশ হিসেবে তাকে এই আসন ছেড়ে দেয়, তবে লিখে নিতে পারেন এটা হবে জামাতের জন্য সুইসাইডাল বা আত্মঘাতী সিদ্ধান্ত। সাভারের মতো গুরুত্বপূর্ণ আসন বিএনপি অনায়াসেই পকেটে ভরে নেবে। দ্বিতীয় জন হলেন ডাক্তার মাহমুদা আক্তার মিতু। পেশায় ডাক্তার, কথাবার্তায় স্মার্ট, টিভিতে বা টকশোতে তাকে মানায়, কিন্তু নির্বাচনী এলাকায় ঝালকাঠি 1 তথা কাঠালিয়া রাজাপুর, এটি বরিশালের রাজনীতির এক হটস্পট। এখানে ভোটার সংখ্যা 4 লাখের বেশি। ডাক্তার মিতু থাকেন ঢাকায়, চাকরি করেন ঢাকায়। হঠাৎ করে নির্বাচনের সময় তিনি এলাকায় গিয়ে এমপি হয়ে যাবেন? এতই সোজা? গ্রামের রাজনীতি আর শহরের ড্রয়িং রুমের রাজনীতি এক নয়, ফেসবুকের রাজনীতি এক নয়, টিকটকের রাজনীতি এক নয়। কাঠালিয়া রাজাপুরের সাধারণ ভোটাররা তাকে চেনেন না, চেনার কথাও না, কারণ তিনি সেখানে থাকেনই না। এনসিপি হয়তো ভাবছে ডাক্তার আপা গেলেই মানুষ ভোট দেবে, কিন্তু এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আছেন। তাদের মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বা পরিচিতি ডাক্তার মিতুর নেই। জামায়াতের এখানে শক্তিশালী ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু প্রার্থী যদি দুর্বল হয়, ভোটাররা তখন মার্কার দিকে তাকায় না। তারা ভাবে যাকে বিপদে পাবো না, যে ঢাকায় থাকে, তাকে ভোট দিয়ে লাভ কি? ফলে এই 4 লাখ ভোটারের আসনটিও গচ্ছা যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। জামাতের এখানে প্রার্থী ছিলেন ডক্টর ফাইজুল হক। তৃতীয় আসনটি হলো ঢাকা 20 বা ধামরাই। ঢাকার খুব কাছের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনে এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। সমস্যা হলো তিনি বয়সে খুবই তরুণ এবং এলাকায় তাকে কেউ চেনে না, একেবারেই আননোন ফেস। অথচ ধামরাইতে জামায়াতে ইসলামীর খুব শক্তিশালী সাংগঠনিক ভিত্তি আছে। এখানে জামায়াতের একাধিক যোগ্য প্রার্থী ছিলেন যারা দিনরাত মাঠ চষে বেরিয়েছেন। এখন জোটের খাতিরে জামায়াত যদি তাদের শক্তিশালী প্রার্থীকে বসিয়ে দিয়ে এই অচেনা তরুণীকে সমর্থন দেয়, তবে ফলাফল কি হবে? 1, জামায়াতের স্থানীয় কর্মীরা হতাশ হবেন।
তারা হয়তো মুখে কিছু বলবেন না, কিন্তু ভোট কেন্দ্রে তাদের নিষ্ক্রিয়তা দেখা যাবে। 2, সাধারণ ভোটাররা একজন বাচ্চা মেয়েকে রাজনৈতিক অভিজ্ঞতার বিচারে ভোট দিতে চাইবে না যখন তাদের সামনে বিএনপির অভিজ্ঞ কোনো নেতা থাকবে। এটাকেই বলে ফাঁকা মাঠে গোল দেওয়া। কিন্তু গোলটা এনসিপি দিবে না, গোলটা খাবে, আর ট্রফি নিয়ে যাবে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, জামাত হয়তো আন্তর্জাতিক মহলে বা সুশীল সমাজে নিজেদের মডারেট বা নারীবান্ধব ইমেজ তৈরি করতে চাইছে। এনসিপির এই 3 নারী প্রার্থীকে সমর্থন দিয়ে তারা বোঝাতে চাইছে যে জামাত নারীদের ক্ষমতায়নে বিশ্বাসী এবং তরুণদের সমর্থন তাদের সাথে আছে। কিন্তু ইমেজ দিয়ে নির্বাচন জেতা যায় না, জিততে লাগে ভোট। সিরাজগঞ্জের প্রার্থী সাভার, ঢাকার ডাক্তার ঝালকাঠিতে, আর ধামরাইতে অপরিচিত মুখ। এই কম্বিনেশনটা কোনোভাবেই উইনিং সিচুয়েশন তৈরি করবে না। যদি জামাত এই আসনগুলো এনসিপিকে ছেড়ে দেয়, তবে তারা আসলে বিএনপিকে ওয়াক ওভার দিচ্ছে। বিএনপির প্রার্থীরা হয়তো এখন মুচকি হাসছেন, কারণ তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের দাঁড় করানো হয়েছে তারা আসলে কাগজে বাঘও নন। রাজনীতি ফ্যান্টাসি নয়। অস্ট্রেলিয়া থেকে ফিরে বা ঢাকা থেকে গিয়ে হুট করে এমপি হওয়া যায় না। দিলশানা পারুল, মাহমুদা মিতু বা নাবিলা তাসনির ব্যক্তি হিসেবে তারা চমৎকার হতে পারে, কিন্তু 2026 সালের এই হাই ভোল্টেজ নির্বাচনে তারা মিসফিট। জামাত নেতাদের উচিত আবেগের বশবর্তী না হয়ে মাঠের বাস্তবতা জরিপ করা। এই আসনগুলোতে যদি জোটের প্রার্থী জিততে না পারে, তবে সংসদে এনসিপির প্রতিনিধিত্ব থাকবে শূন্য, আর জামাত হারাবে 3টি নিশ্চিত আসন। জামায়াতে ইসলামী আসলে এই জোটের রাজনীতি করতে গিয়ে একটা ভয়াবহ জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে। তারা হয়তো ভাবছে সবাইকে খুশি রেখে সবাইকে সাথে নিয়ে ক্ষমতায় যাবে, কিন্তু বাস্তবতা হলো এই অবাস্তব স্যাক্রিফাইস বা দয়া দাক্ষিণ্য দেখাতে গিয়ে তারা নিজেদের ক্ষমতায় আসার সম্ভাবনাকেই ক্ষীণ করে তুলছে। রাজনীতি কোনো চ্যারিটি বা দাতব্য সংস্থা নয়। এখানে উইনিং সিট বা জেতার মতো আসন ছেড়ে দেওয়া মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। সাভার, ধামরাই বা ঝালকাঠির মতো সিটগুলো যদি এনসিপির দুর্বল প্রার্থীদের কারণে হাতছাড়া হয়, তবে সংসদে জামায়াতের আসন সংখ্যা কমবে, আর এককভাবে বা জোটগতভাবে সরকার গঠনের স্বপ্নই থেকে যাবে। তবে আসার কথা হলো, এখনো সময় আছে, খেলা এখনো শেষ হয়নি। 20 জানুয়ারি বা প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত জামায়াতের হাতে সুযোগ আছে, এবং এনসিপির হাতেও সুযোগ আছে এই ভুল শুধরে নেওয়ার। এই নেত্রীদের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যেতে পারে। তারা 5 বছর সেসব এলাকায় কাজ করুক, কিন্তু এখনই এটা সময় নয়। এই নির্বাচনটা ডু অর ডাই নির্বাচন। এই নির্বাচনটা সংস্কার হবে কিনা সেই নির্বাচন। নেতৃবৃন্দের উচিত এনসিপি বা এবি পার্টির নেতাদের সাথে পুনরায় বসা, তাদের আবেগের জায়গা থেকে সরিয়ে বাস্তবতার মাটিতে নামিয়ে আনা। তাদের বোঝাতে হবে, ভাই আপনারা এই আসনে জিততে পারবেন না, আপনাদের জোর করে আসন দিলে সেটা দিন শেষে বিএনপির পকেটেই যাবে। তার চেয়ে আপনারা জোটের স্বার্থে স্যাক্রিফাইস করুন, বা ভবিষ্যতে অন্য কোনোভাবে আপনাদের মূল্যায়ন করা হবে। সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে জামাতের নিজস্ব শক্তিশালী প্রার্থীদের নমিনেশন উইথড্র বা প্রত্যাহার না করা। কেন্দ্র থেকে যতই চাপ আসুক, মাঠের বাস্তবতা যদি বলে জামাত প্রার্থী জিতবে, তবে তাকেই মাঠে রাখা উচিত। প্রয়োজনে ফ্রেন্ডলি ফাইট বা উন্মুক্ত নির্বাচন হোক, তাতে অন্তত সিটটা জামাতের ঘরে থাকবে, বিএনপির ঘরে যাবে না। জামাতকে মনে রাখতে হবে, এনসিপিকে খুশি করতে গিয়ে নিজের পরীক্ষিত সৈনিকদের কোরবানি দিলে নির্বাচনের দিন পস্তাতে হবে। এখন যেমন ফেনী 2-এর ব্যাপারে পস্তাতে হচ্ছে। সেখানে মুজিবুল হক মঞ্জু এমন কথা বলেছেন যে জামাত এখন আফসোস করছে। তাই সময় থাকতে সিদ্ধান্ত নিন, জগা খিচুড়ি বন্ধ করুন, উইনিং ক্যান্ডিডেট বেছে নিন, যার জেতার সম্ভাবনা আছে তাকে এগিয়ে দিন। নতুবা ইতিহাস আপনাদের ক্ষমা করবে না যে আপনারা প্লেটে সাজিয়ে ক্ষমতা বিএনপিকে উপহার দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।